এই লাইট হাউস পাহারা দিলে আপনাকে বছরে প্রায় 30 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? আরো অনেক সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা এই লাইট হাউসের বাতিটা ঠিকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবারও জ্বালিয়ে দেবেন। ব্যাস এটুকুই, আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপারটি হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজ, কারণ এই লাইট হাউস সমুদ্রের মাঝে অবস্থিত। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বড় বড় ঝড় ও জলোচ্ছ্বাস হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মাঝে সমুদ্রের জল এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই কাজে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। কি কি বিপদ এখানে ক্ষোভ পেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এইসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কি, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়, কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের সব তথ্য জানার জন্য আমাদের কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল কোনো যানবাহন বা আকাশপথ, তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে সহজেই ফাটল ধরে যায় আর জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য জাহাজের নাবিকদের আগে থেকেই সাবধান করতে পারবে। কিন্তু এখানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি এক জায়গায় করা হয় তাও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারতো। সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে চাঁদ তারার উপর নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনের জন্য চলতি পথে আরো দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো এদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় এবং আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মাঝে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল জল, না ছিল কোনো খাবার। ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে থেকেও কেউ জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই শহরের মধ্যে দিয়ে প্রবেশ করার জন্য এই জায়গা দিয়ে যাতায়াত করতে হয়। আর এই জায়গার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তো তখন খুব সহজেই এই পাথরগুলোর সাথে জাহাজের ধাক্কা লাগতো। এর ফলে কখনো কখনো এই জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট ষষ্ঠ শাসক সিন্নামের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যার মুক্তির জন্য প্রার্থনা করেন। দুজন মিলে তখন একটা বুদ্ধি বের করলো, জলের উপর তারা এমন একটি দুর্গ বানাবে যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। তার সাথে এটা জলের নিচে থাকা পাথরগুলোর ব্যাপারে আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ শাস কাজ শুরু করে দেন। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীর অন্যতম সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচিত হবে। আলেকজান্ড্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন চলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাবরি ঘরকে পরবর্তী পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত ষষ্ঠ শাস সেই সময় আলোকরশ্মি বা তীব্রতাকে ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্সের একটি ডিজাইন তৈরি করেছিল, যাতে করে এই বাতিঘরের আলোর অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে যখন এই বাতিঘরের বা লাইট হাউসের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্ড্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজ ভেঙে যাবে না। এইভাবেই বাতিঘরের বুদ্ধি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজকে সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে যখন বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়তে থাকলো তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে বেশি পাথর থাকে সেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে, সেই সব জায়গাগুলোতেও তখন লাইট হাউস তৈরি করা শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালাতে হতো, কিন্তু এটা ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না, কারণ এই জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য তাছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পে ব্যবহার করা শুরু হয়েছিল, কিন্তু আগুনের আলোর রশ্মি খুব বেশি দূর যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব। লাইট হাউসগুলোতে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার করা শুরু হয়, কিন্তু তারপরে আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যদি লেন্সগুলোকে সামনে বসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু সেই লেন্সগুলোতে সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো খুব মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফেজলিন তার বিশেষ ধরনের লেন্সের আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি একটি পয়েন্টে মিলিত হয়, যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট
একটি পয়েন্ট থেকে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউস এই ফেসলেসের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে একটা নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলি জানার পর আপনার বুকে ধুপধুপানি আরো বেড়ে গিয়েছে? হ্যাঁ, আর এই জন্যই কোনো স্বাভাবিক মানুষ এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না।